ওগো বউ, শুনছো? নীলের টেবিলে ঢুকে পড়ল। ওই, তোকে না বলেছি অফিসে আমাকে এইসব বলে ডাকবি না, তারপরেও কেন ডাকিস? নীলের দিকে তাকিয়ে রেগে পড়ল। তুমি আমার একমাত্র বউ, তোমাকে ডাকবো না তো এভাবে কাকে ডাকবো? না, তুই ডাকবি না আমাকে এভাবে। নীল রেগে গেলে নীলকে ফুল করে পড়ল। কি আমার পুরা কপাল রে, বউকে একটু আদর করে ডাকাও যাবে না। নিজের কপালে হাত দিয়ে পড়ল। তোর আজে বাজে কথা আমি শুনতে চাই না। তুই বাহির হ আমার কেবিন থেকে। কি আর করার, শেষমেশ মনে মনে মিমের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাইরে হলাম। এবার আপনাদের পরিচয়টা দেওয়া যাক। আমি নীলচুর, বাবা মায়ের একমাত্র সন্তান। নিজের বাপের বড় একটা অফিস থাকতেও এখন বউয়ের অফিসে বউয়ের বিয়ের চাকরি করা লাগে। ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালোবাসে বিয়ে করছিলাম, বিয়ের আগে কত ভালোবাসে দেখাইতো, আর এখন পুরো ডেভিল একটা। কথায় কথায় আমার মতো একটা পিচ্ছি ছেলেটারে ঝাড়িয়ার রাগ দেখায়। বিয়ের পর আমার বাবা মাকেও বশ করে নিয়েছে। বাবাকে কত করে বললাম আমি আমাদের অফিসটায় বসি, কিন্তু উনি আমার কথাটা একবারও শুনলো না। উনি শুনলো ওনার বৌমার কথা। বৌমাকে পেয়ে এখন নিজের ছেলেটাকেও ভুলে গিয়েছে। মানবতা আজ কোথায়? দুপুরে লাঞ্চ টাইম। কি করো সোনা? তুই আবার আসছোস? তো কি ভাবছিলা আমি আর আসবো না? আসছো ভালো কথা, তা নক না করে কেন আসছো? বউয়ের কেবিনে আসবো তাও নক করে? কি আমার মুখের উপর কথা? যা তুই এই ফাইলগুলো কালকের মধ্যে কমপ্লিট করে আনবি। বলেই নীলের হাতে 4-5টা ফাইল ধরিয়ে দিল। কালকের মধ্যে এতগুলো ফাইল? ইম্পসিবল। কালকের মধ্যে ফাইলগুলো আমার কমপ্লিট চাই, ব্যাস। তুমি বউ না যেন আজ তো একটা কি বললে? না কিছু বলিনি তো, শুনলে আজ আমার খবর ছিল। ও যাও, এখন গিয়ে কাজ করো। বলেই চলে গেলাম। শুধু হুকুম আর হুকুম, করবো না এই ফাইলগুলো কম, দেখি কি করে। মনে মনে বলতে বলতে নিজের কেবিনে চলে গেল নীল। নীলের কেবিনটা ওর কেবিনের পাশে দিয়েই, আর মাঝখানে দেয়ালটা পুরো গ্লাস সিস্টেম। নীল যেন কোনো মেয়ের সাথে লুটোপুটি করতে না পারে, তাই এই ব্যবস্থা। বিকেলে নীল এসে গাড়িতে বসে নীলের জন্য অপেক্ষা করছে। নীলকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিল। তুমি আমার বিয়ে হয়েও আমার আগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে আছো। কেন, তোমাকে কি আমি কোলে করে নিয়ে এসে গাড়িতে বসাবো? আবার শুরু করলে তোমার এই সব ফালতু কথা। কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও। এখন তো সব আপনার কথা মতোই হবে। আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে নাকি? তুমি কি চুপচাপ গাড়ি চালাবে, না তোমাকে নামিয়ে দিব? আমি কথা বললে প্রবলেম তোমার, আমার না। তাই আমি কেন নামবো? তুমি নেমে যাও। নীল! নীলের চিৎকার শুনে নীল আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাসায় পৌঁছে আমু, আমু! কি হয়েছে মা? এ রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আমু, তোমার ছেলে কি করছে জানো? যা বাবা, আমি আবার কখন কি করলাম? কি করছে রে? সকালে আমি তোমার ছেলের কেবিনে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ও আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছে। আর জানো, আসার সময় আমাকে গাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। নীল, এগুলো কি সত্যি? আম্মু এইগুলো সব মিথ্যা কথা, ও আমার সাথে এগুলো করছে, আমি না। আম্মু দেখেছো, তোমার ছেলে তোমার সামনে আমাকে মিথ্যেবাদী বলছে। আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওর সাথে এমনটা করিনি। আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ বললাম তো, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। অতঃপর নীলকে এক গাদা ঝাড়ি আর বকা দিয়ে নীলের আম্মু চলে গেল। আর এইদিকে নীল তো হাসতে হাসতে সোফার উপর পড়ে গড়াগড়ি করতেছে। এইটা কিন্তু তুমি ঠিক করলে না। কোনটা? জেনেও না জানার ভান করে বলল। দেখ, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। বলে নিজের রুমে চলে গেল। তারপর নীলও নিজের রুমে চলে গেল। কেমন দিলাম? মুচকে এসে রুমে ঢুকে নিচে বলল, মিথ্যা বলে যদি কোনো নোবেল দেওয়া হতো তাহলে শিওর তুমিই পেতে। কোয়ালিটি আছে বস। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তুমি যাও এখান থেকে। শুধু শুধু আম্মুর কাছ থেকে আমাকে বকা খাওয়ালে। বকেছে, বেশ করেছে।
আর তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছে নেই। বলে ওয়াশরুমে চলে গেল। সেই সুযোগে ওয়াশরুমের দরজা নীল বাহির থেকে নক করে দিল। নীল ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে দরজা খুলছে না। কি ব্যাপার? আমি তো দরজাটা লক করিনি, তাহলে লক হলো কি করে? নিশ্চয়ই ওই ব্যাটা নীলের কাজ। আর এদিকে নীল ওয়াশরুমে মিমকে আটকে রাখতে পেরে বিশ্বজয়ের একটা হাসিতে বিছানায় যে গায়ে এলিয়ে দিয়ে হাসতে লাগলো। নীল, দরজা খুলো বলছি। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। নীল তো মিমের কোনো কথা কানেই নিচ্ছে না, উল্টো হেসেই যাচ্ছে। তোকে কিন্তু দরজা খুলতে বলেছি, না হলে আমি তোর যে কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আগে বাইরে বেরিয়ে তো আসো। দরজার কাছে এগিয়ে গিয়ে বলল। তোকে দরজা খুলতে বলছি না? কেন, তখনকার কথা মনে নেই? আম্মুর কাছ থেকে শুধু শুধু আমাকে কি বকাটাই না খাওয়ালে? এখন থাকো তুমি ওইখানে আটকিয়ে। নীল দেখ, আমার কিন্তু মাথা ঘুরছে। তোমার মাথা খুলে আমার কি? আর বারবার চেঁচিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। নীল! বলে জোরে চিৎকার করে ধপাস করে নিচে পড়ে গেল। মিমের চিৎকার আর ভেতর থেকে কিছু করার আওয়াজ শুনে নীল দৌড়ে যেয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে মিম নিচে পড়ে আছে। তারপর মিমকে নিচ থেকে তুলে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে মিম চোখ টিপ মেরে নীলকে বলল। কেমন দিলাম? ড্রামা কুইন, আবার আমাকে ঠকালে। তুমি কি ভাবছো আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে? তুমি তো চিজ। তাহলে কি যেন বলছিলা? আমি আবার কখন কি করলাম? এখন তো কিছুই মনে পড়বে না। আমাকে ওয়াশরুমে আটকে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলি নীলকে মারার জন্য বিছানা থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল। নীলকে আর পাইকে এক দৌড়ে বাসার ছাদে যেয়ে চারদিকে দৌড়াচ্ছে। নীল, দাঁড়াও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। নীলকে ধরার জন্য ওর পিছু পিছু দৌড়াচ্ছে। না, আমার মায়ের খাওয়ার একটু শখ নেই। বলেই দৌড়াতে লাগলো। কপাল করে একটা বউ পাইছি যার কাছে উঠতে বসতেই ঝাড়ি খাওয়া লাগে। এইদিকে মিমার দৌড়াতে না পেরে পা ধরে মাটিতে বসে কান্না করতে লাগলো। তা দেখে নীল মিমের কাছে এগিয়ে এসে বলল। কি হয়েছে? পাটা একটু মুচকে গিয়েছে। দেখি পাটা। একে অপরের সাথে সবসময় ঝগড়া করলেও দুজন দুজনকে অনেক ভালোবাসে আর কেয়ার করে। নীল মিমের হাতটা যখনই ধরতে যাবে তখনই মিম নীলের হাতটা ধরে ধরল। এখন কি হবে মিস্টার নীল? ডেভিল বউটা আবার আমাকে বোকা বানালো। মনে মনে বললাম আমি। দেখো, তুমি তো আমার মিষ্টি বউ, তাই না? তুমি কি আমার সাথে এমনটা করতে পারো? এখন এইসব কথা বলে কোনো লাভ হবে না। তখন মনে ছিল না? আর হবে না, এবারের মতো মাফ করে দাও। সত্যি তো? সত্যি। আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম। লাভ ইউ বলে মিমের কপালে একটা কিস দিয়ে দিলাম দৌড়। গোল একটা। রাতে ডাইনিং টেবিলে। আব্বু, তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, অফিসে এত প্রেশার তোমার নেওয়ার দরকার নেই। এখন তুমি না হয় রেস্ট নাও, আর আমি আমাদের অফিসটায় বসি। তুই কি বলতে চাস? বয়স বেড়ে গিয়েছে বলে কি আমি আর অফিসের কোনো কাজ করতে পারবো না? না, আসলে তা না। তুই চুপ থাক। আমি যদি বেঁচে থাকি তাহলে কমপক্ষে 10 বছর এখনো অফিসটা চালাতে পারবো। তাহলে আমি আর তুমি দুজন মিলে আমাদের অফিসটা দেখাশোনা করি। কেন, তুই তো মিমদের অফিসে আছিসই, তোর সমস্যা কি? আর আমি একাই পারবো, তোর লাগবে না। আমাদের অফিস থাকতে আমি অন্যদের অফিসে চাকরি করি, এটা কেমন দেখা না? এবার শুনলে হয়, মিমের প্যারা খেতে খেতে আমি শেষ। অন্যদের অফিস বলছো কেন? আমাদের অফিসটা কি তোমার অফিস না? আর আমার আবু স্বপ্ন ছিল আমার হাত ধরে আমাদের কোম্পানিটা একদিন বাংলাদেশের টপ 10-এ থাকবে। সেই জন্য আমি অফিসটাই বসেছি, না হলে আমি কখনো অফিসে বসতাম না। মাঝখান থেকে মিম বলে উঠল। আজ যদি মিমের আব্বু বেঁচে থাকতো। মন খারাপ করে বলল। নীলের আব্বু আর মিমের আব্বু দুজনেই বেস্ট ফ্রেন্ড আর বিজনেস পার্টনার। 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মিমের আব্বু মারা যায়। তারপর থেকে মিমকেই দেখাশোনা করতে হতো অফিস। মিমের আম্মু এখন বেশিরভাগ সময় মিমের নানু বাড়ি থাকে আর মাঝে মধ্যে মিমকে এসে দেখে যায়। আজ 6 মাস হলো নীল আর মিমের বিয়ে হয়েছে। ওদের দুজনের বিয়ে হবার পর থেকেই
নীলের আব্বু নীলকে মিমের অফিসে মিমের সাথে থাকতে বলে। মিম মেয়ে মানুষ, একা সব দিক কিভাবে সামলাবে, আর কাজও হবে, রোমান্সও হবে, এটা ভেবে নীল ওর আব্বুর কথায় রাজি হয়ে যায়। কিন্তু নীল আর জানতো নাকি যে এই মেয়েটার ডেভিলের মতো আরো একটা রূপ আছে। কিন্তু মিমকে সে কিছুই বলতে পারে না। মেয়েটা যে এই বয়সেই নিজের বাবাকে হারিয়েছে, তাই নীলও চেষ্টা করে সবসময় মিমের আশেপাশে থেকে ওকে হাসি খুশি রাখার। আর নীলের আব্বু আম্মু নীলের থেকে বেশি এখন মিমকেই ভালোবাসে। এদিকে মিম হঠাৎ ওর বাবার কথা শুনে বাবাকে মনে করে হাত মুখ ধুয়ে মন খারাপ করে উপরে চলে গেল। মেয়েটা মনে হয় বাবার কথা মনে পড়ায় মন খারাপ করে উপরে চলে গেল। তুই একটু উপরে যেয়ে মেয়েটাকে দেখ। হুম। বলেই খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে নীল যা ভাবছিল তাই ঠিক মিম রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করতেছে। মিম, কান্না বন্ধ করো প্লিজ। মিম নীলের কোনো কথাই কানে নিচ্ছে না, তাও কান্না করে যাচ্ছে। মিম, কান্না থামাও বলছি। বিছানায় বসে ধমক দিয়ে পড়ল। নীলের ধমক শুনে মিম নীলকে জড়িয়ে ধরে চুরি করে কান্না করতে করতে বলল, কেন বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন? বাবাকে ছাড়া যে আমার খুব কষ্ট হয়। কেন চলে গেল বাবা? কেন বলো নীল? সবাইকে একসময় চলে যেতে হয়, কাউকে আজ আর নয়তো কাল। যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসবে না। শুধু শুধু তার জন্য কান্না না করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আর প্রতিদিন ঠিক সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বা, কেমন? পড়ি, কিন্তু মাঝে মধ্যে পড়া হয় না। না, তা হবে না। এরপর থেকে নামাজ মিস করবে না। যদি কোনো কাজ করো তাহলে সেই কাজ রেখে আগে নামাজ পড়ে নেবে, মনে থাকবে? হুম আর নামাজ শেষে মনে যাতে আব্বুর জন্য দোয়া করবে, কেমন? হুম তারপর মিম আস্তে আস্তে নীলের বুকে ঘুমিয়ে গেল। নীল মিমের কপালে আলতো একটা চুমু দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। সকালে মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নীলকে ডাকতে লাগলো। নীল, উঠে নামাজ পড়ে নাও। একটু পর উঠছি। না, এক্ষুনি উঠে নামাজ পড়ে নাও, তারপর আবার ঘুমাবে। একটু পর উঠে পড়ে নেব। না, এক্ষুনি। বলেই নীলকে টেনে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আর মিম নিচে এসে 2 কাপ কফি করে নিয়ে রুমে চলে আসলো। নামাজ শেষ? তুমি কোথায় গিয়েছিলে? কফি আনতে। নাও। বলেই নীলের হাতে একটা কফির মগ ধরিয়ে দিল। তুমি আবার রান্নাঘরে গিয়েছিলে? তোমার না একদিন রান্না করতে করতে হাত পুড়ে গিয়েছিল? একদিন পড়ে গিয়েছিল বলে কি সবসময় পড়ে যাবে? যত সব ঢং। আমি ঢং দেখাচ্ছি? তা নয় তো কি। এখন চুপচাপ কফিটা খাও। তোমার যা ইচ্ছা করো, আমার কি। বলে কফিতে চুমুক দিলাম। কফিতে মিষ্টি কম, একটু মিষ্টি দাও না। এত চিনি দিলাম, তাও তোমার আরো মিষ্টি লাগবে? রান্নাঘরে চিনি আছে, যাও নিয়ে আসো। তোমার কাছেই তো আছে, শুধু শুধু রান্নাঘরে যেতে হবে কেন? আমার কাছে? তোমার কাছে। আমি মিষ্টি কোথায় পাবো? ফাজলামি করছো আমার সাথে? ফাজলামি করবো কেন? বলেই মিমের কাছে এগিয়ে গিয়ে ওর ঠোঁটে একটা কিস দিয়ে বলল, এই যে মিষ্টি। বাহ, কি টেস্ট। নীল, এটা কি হলো? মিষ্টি খাওয়া হলো বলেই দৌড় দিলাম। তোমাকে তো আজ আমি। বলেই নীলের পেছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে নীলের শার্টের কলার ধরে থাম দেয়। নীল ওর ভর ঠেকাতে না পেরে মিমের গায়ের উপর পড়ে যায়, আর মিমের ঠোঁটের সাথে নীলের ঠোঁট লেগে যায়। মিষ্টি আরো লাগবে বললেই হতো, শুধু শুধু এভাবে দৌড়ে দৌড়ে করানোর কোনো মানে হয়? তোমাকে তো আজ আমি। বলেই নীলের বুকের উপর কিল মারতে লাগলো। ব্যথা পাচ্ছে কিন্তু। পাও, তাতে আমার কি? নীলের বুকে কিল মারতে মারতে বলল। সত্যি ব্যথা পাচ্ছে কিন্তু। তারপর মিম ওর উপর থেকে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আমাকে উঠাও। মিমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পারলে নিজে নিজেই ওঠেন। বলে নিচে নেমে আসলো। নিচে এসে রান্নাঘরে যেয়ে দেখে নীলের আম্মু রান্না করছে। আম্মু, গুড মর্নিং। গুড মর্নিং। আম্মু, আমি তোমাকে একটু সাহায্য করি? না, তোকে কিচ্ছু করতে হবে না। তুই রুমে যেয়ে রেস্ট নে, একটু পর আবার অফিসে যাওয়া লাগবে।
এ রান্না করতে গিয়ে মিম একদিন হাত পুড়ে ফেলেছিল বলে নীলের আম্মু আর ওকে রান্নাঘরে আসতে দেয় না। মিম তাও মাঝে মধ্যে ছুটে ছুটে আসে। আমু, আমি তোমাকে সাহায্য করি আর একটু রান্না করাটা দেখি। এখন রেস্ট না নিলেও চলবে। আচ্ছা থাক। আম্মু, তোমাদের মতো আর কেউ আছে নাকি আমি জানি না, তোমরা অনেক অনেক ভালো। কেউ চায় না বাড়ির বউ অফিসে যেয়ে বসুক, কিন্তু তোমরা আরও আমাকে সাপোর্ট দিয়েছো। আর বিয়ের কয়েকদিন পর থেকেই সবাই নতুন বউকে রান্নাঘরের আর বাড়ির সবার দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু আমার একদিন রান্না করতে যেয়ে হাত পড়ে গিয়েছে বলে তোমরা আর আমাকে রান্নাঘরে আসতেই দিতে চাও না। তোমরা এত ভালো কেন? এত সুখ কি আমার কপালে সইবে? সবাই যদি তাদের বাড়ির বউকে মেয়ের চোখে দেখতো তাহলে আর এমনটা হতো না। হুম তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না শেষ করলো। রান্না শেষে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিল। তারপর নীল আর মিম রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে এসে মিম চলে গেল নিজের কেবিনে, আর নীলও মিমের পিছু পিছু মিমের কেবিনে গেল। তুমি আবার এখানে কেন? আমার বউয়ের ক্যাবিনে আমি আসছি, তাতে তোমার কি? তুমি কিন্তু দিন দিন বেশি শয়তান হয়ে যাচ্ছ। দেখো তোমার পিছনে তেলা পোকা। তেলাপোকার কথা শুনে মিম ভয় দৌড়ে যেয়ে নিচে জড়িয়ে ধরলো। তুমি অফিসে এসে রোম্যান্স করলে কিছু না, আর আমি একটু করলেই দোষ? যে কেউ যখন তখন চলে আসবে, স্যারও আমাকে। তালা পোকাটা সরাও প্লিজ, আমার ভয় করে। যে মেয়েটা নিজের স্বামীকে ভয় পায় না, সে তেলা পোকা থেকে ভয় পায়? ভাবা যায় এগুলো? তালা পোকাটা সরাও না। নীলকে জড়িয়ে ধরেই বললো। তেলা পোকা আসলে তো সরাবো। তার মানে তুমি আমাকে বোকা বানালে? এতদিন তুমি আমাকে বোকা বানাতে, আর আজ আমি তোমাকে বোকা বানালাম। তোকে তো আজ আমি। বলে নীলের পিঠে 2-4টা দিয়ে দিল। আল্লাহ গো, এ আমি কাকে বিয়ে করছি? পুরো ডেভিল। এটা মনে হয় না আর আমাকে বাঁচতে দেবে। अभी तो शुरू हुआ है, आगे आगे देखो होता है क्या। তোমাকে আমি পরে দেখে নেব। কেন? এখন কি তোমার চোখ অন্ধ নাকি যে পরে দেখে নিবা? তোমার সাথে কথা বলাই বেকার। আর আমি মনে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি। থাকো তুমি এখানে, আমি গেলাম। যাও যাও, আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? বলে নীল চলে গেল নিচের কেবিনে। আর এইদিকে মিম কাজ করতে লাগলো। কাজ করতে করতে মিমের হঠাৎ মনে পড়লো কালকের কথা। কালকে নীলকে ফাইল দেওয়া হয়েছিল, আজকে সবগুলো ফাইল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। বাছা ধন, এইবার তুমি কই যাবা? আমি শিওর তুমি একটা ফাইলও কমপ্লিট করোনি। ক্লাসের ভিতরে নীলের দিকে তাকিয়ে বলল। তারপর মিম ম্যানেজারকে ফোন করে বলল নীলকে ওর কেবিনে পাঠিয়ে দিতে। নিজে নীলকে সরাসরি ফোন করলো না, কারণ তখন যা হলো মিম বললে নাও আসতে পারে। স্যার আসবো? ম্যানেজার সাহেব নীলের কেবিনে দরজায় কলা নেড়ে বলল। ইয়েস, কামিং। স্যার, ম্যাম আপনাকে ডাকছে। কোন ম্যাম? কম্পিউটারে গেম খেলতে খেলতে বলল। স্যার, মিম ম্যাম এখনই যেতে বললো আপনাকে। ওনাকে গিয়ে বলুন কাজ করছি, এখন আসতে পারবে না। ম্যানেজার শুধু মাথা নাড়িয়ে মিমের কেবিনের সামনে এসে দরজায় কলা নাড়লো। ইয়েস, কামিং। ম্যাম, স্যার বললো কাজ করছি, যেতে পারবো না। আচ্ছা, আপনি যান এখন। ম্যানেজার চলে যাবার পর মিম ক্লাসের ভিতর দিয়ে দেখলো নীল এক নাগারে কম্পিউটার চালিয়ে যাচ্ছে, আর এদিক ওদিক ওর কোনো খেয়ালই নেই। রাগে মিম নীলের কেবিনে এসে বলল। আমি তোমাকে ডেকে পাঠালাম আর তুমি গেলে না কেন? হ্যাঁ, তা কি জন্য ডেকেছিলে? কম্পিউটারের দিকে তাকিয়েই বলল নীল। দেখি দেখি কি করছো কম্পিউটারে, যে আমি ডাকলেও তোমার যাওয়ার টাইম থাকে না। আরে কিছু না তো। তুমি অফিসে কাজ করতে আসো না গেম খেলতে আসো? কম্পিউটারের দিকে তাকিয়ে বলল। না মানে। থাক, এখন আর মানে মানে করতে হবে না। কালকে যেই ফাইলগুলো দিয়েছিলাম ওইগুলা কি কমপ্লিট করছো? এই রে, কাজ ছাড়ছে। এখন কি হবে? আমি তো একটা ফাইলের গায়েও হাত দিয়ে দেখিনি। আজ আমি শেষ। কি ভাবছো এত? না মানে আসলে। থাক, আর বলতে হবে না, আমি বুঝেছি। তুমি এবারও একটাও ফাইল কমপ্লিট করে আনোনি। আসলে খেয়াল ছিল না।
তোমার খেয়াল থাকে কোথায়? হ্যাঁ, এরপর থেকে আর হবে না। এই একটা কথা তুমি আমাকে কতবার বলেছো, সেই খেয়াল আছে? এইবারে শেষ, আর হবে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না। এইবার আমি বাবাকে বলে দিব, তারপর দেখো তোমার কি হয়। বলি নিজের কেবিনে চলে আসলো। মিম চলে যাওয়ার সময় নীল পেছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু নীলের দিকে একবারও না তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। এদিকে নীল বসে বসে শুধু একটাই কথাই ভাবছে। আজ যদি আব্বু এটা জানতে পারে তাহলে তো আমাকে আজ শেষ করেই ফেলবে। অন্যজনদের বাবা মা নিজের ছেলের বউকে একটু এদিক ওদিক হলে সহজেই করতে পারে না, আর আমার বাবা মা নিজের ছেলেকেই পর করে দিয়ে এখন বৌমাকে আপন করে নিয়েছে। মানবতা আজ কোথায়? মিম রেগে আছে বলে নীল আর সারাদিন মিমের সাথে দেখা করেনি। মিমের সাথে দেখা করতে গেলে ওর যে কি হাল করবে সেই ভয়ই আর যায়নি বেচারা। অফিস শেষে নীল আর মিম বাসা চলে আসলো। আসার সময় সারাটা রাস্তা মিম নীলের সাথে একটাও কথা বলেনি। নীল অনেকবার বলার পরে মিম একটা কথাও বলেনি। বাসায় এসে মিম সোজা রুমে চলে গেল আর নীল গাড়ি পার করে ভিতরে যে সোফার উপর বসে পড়লো। কি রে, টায়ার্ড লাগছে? নীলের আম্মু নীলের সামনে এসে বলল। হুম। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। না আম্মু, এখন কিছু খাবো না, একটু রেস্ট নিয়ে একেবারে রাতে ডিনার করে নেবো। আচ্ছা। হুম। বলি রুমে চলে আসলো। এইদিকে মিম ফ্রেশ হয়ে এসে নীলকে রুমে ঢুকতে দেখে ও রুমের বাইরে চলে যেতে লাগলো। তা দেখে নীল মিমের হাত ধরে ওর সামনে নিয়ে দাঁড় করালো। তোমার সমস্যা কি? হ্যাঁ, আসার সময় একটা কথাও বললে না, আবার বাসায় এসে আমাকে অ্যাভয়েড করছো কেন? অফিসের কথা মনে আছে? আমি তো বলছি আর হবে না, তারপরে তুমি কেন এমন করছো? হ্যাঁ, আচ্ছা তোমার ফাইলগুলো কমপ্লিট চাই তো যাও, কালকের মধ্যেই সবগুলো ফাইল কমপ্লিট পেয়ে যাবা। রাগে রাগে বলে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে নীলের এমন ব্যবহারে মিম অবাক হয়ে গেল। নীল ফ্রেশ হয়ে সে মিমকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দেখে কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। মিম নীলের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে, কারণ নীল কখনো ওর সাথে এমনটা করে না। এদিকে নীল নিচে এসে মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। নীলকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে দেখে নীলের আম্মু নীলের কাছে এসে বলল। কি রে, শরীর খারাপ নাকি এভাবে বসে আছিস যে? না কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না তাই। ও, তা মিম কোথায়? দেখো উপরে কোথাও আছে হয়তো। এভাবে বলছিস কেন? মিমের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? না, ওর সাথে আবার আমার কি হবে? কিছু তো একটা হয়েছে, তা না হলে তুই এমন ভাবে কথা বলার মানুষ না। তখন মিম নিচে এসে নীলের আম্মুর কাছে গিয়ে দাঁড়ালো। নীল মিমকে দেখে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। মিম, কি হয়েছে রে? ও আজ এমন করতেছে কেন বলতো? না আম্মু, তেমন কিছু না। আমাকেও বলবি না? তারপর মিম আম্মুকে সবকিছু বলল। ওই তুই রাগ করবি, তা না ও রাগ করে বসে আছে। সবকিছু শুনে হাসতে হাসতে বলল। হুম। এখন যা উপরে গিয়ে দেখ কি করছে ছেলেটা। ও তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। যা। ওনার কথা শুনে মিম লজ্জা পেয়ে মাথা নিচু করে এক দৌড়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখে নীল ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে কাজ করতে বসেছে। তাই মিম নীলকে আর ডিস্টার্ব না করে নিজের মোবাইল নিয়ে বিছানায় বসে বসে গেম খেলতে লাগলো। আর এদিকে নীল কাজ করছে আর বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে। আমি নাকি কাজ করি না, এখন দেখো আমিও কাজ করতে পারি। সব সময় এমন ভাবে করি যেন শুধু ও একাই কাজ পারে, আর কেউ পারে না। আর এদিকে মিম মোবাইলে গেম খেলতে খেলতে ঘুরিয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে মিমের ঘুম ভাঙার একটু পরে আজান হয়। মিম উজু করে এসে নামাজ পড়ে নীলের দিকে তাকিয়ে দেখে নীল এখনো কাজ করে যাচ্ছে। তা দেখে নীলের কাছে গিয়ে নীল বলল। আজান হয়েছে, উঠে নামাজ পড়ে নাও, পরে আবার কাজ করো। নীল কিছু না বলে চুপচাপ উঠে উজু করে এসে নামাজ পড়ে উঠে আবার কাজে বসলো। আর এদিকে মিম নিচে এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। বাড়িতে কাজের লোক থাকলেও নীলের আম্মুকেই রান্না করা লাগে, কারণ নীল আর ওর আব্বু সরাসরি ওনাকে বলে দিয়েছে, কোনো কাজের লোকের রান্না আমরা খেতে পারবো না। তুমি রান্না করলে খাবো, আর না করলে খাবো না। কারণ ওনার রান্নাটা অনেক ভালো। রাতের বেলা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে, কিন্তু নীল এখনো আসেনি বলে
মিম গেল নীলকে ডাকতে। মিম রুমে এসে দেখে নীল কাজ করতে করতে টেবিলের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। তা দেখে মিম নীলের দিকে এগিয়ে গিয়ে নিচে ঘুম থেকে ডেকে তুলল। যাও, ফ্রেশ হয়ে এসে নিচে খেতে চলো। নীল কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। নীল, আমি কিন্তু তোমাকে কিছু বলেছি। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বলে নীলকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে দিল। মিমের এমন কাণ্ড দেখে নীল অবাক, আর মিমের উপর ওর যত অভিমান ছিল ওটা দূর হয়ে গেল। এটা কি হলো? নিনজা টেকনিক। এখন তো চলো। বা মিষ্টিটা কি টেস্টি ছিল, অনেকটা দাও না। মায়ের দিব কিন্তু। তারপর দুজনে নিচে চলে গেল। নিচে গিয়ে নীল আর মিম চেয়ারে গিয়ে বসলো। নীল মিমের সামনাসামনি চেয়ারটাতে গিয়ে বসলো। কি রে, এত দেরি হলো? শরীর ঠিক আছে তো তোর? আসলে কাজ করতেও তো ঘুমিয়ে গেছিলাম তাই। ও। তারপর সবাই ডিনার করতে শুরু করলো। নীল খাবার খাচ্ছে আর পা দিয়ে বারবার মিমের পায়ে খোঁচা দিচ্ছে, আর এইদিকে মিম নীলের দিকে বারবার ওকে দৃষ্টিতে তাকাচ্ছে। নীল মিমকে চোখ টিপ মেরে আবার তার পা দিয়ে মিমের পায়ে খোঁচা দিতেই মিম জোরে নীলের পায়ের উপরে দিল এক পাড়া। ব্যথায় নীল জোরে জোরে চিল্লিয়ে উঠল। না মানে আসলে গলায় কাটা বিঁধেছে। ব্যথায় আবল তাবল কি বলবো সেটা নিজেও জানে না। আজ তো মাছ রান্না করাই হয়নি, তাহলে কাটা বিঁধবে কিভাবে? না মানে চেয়ারের সাথে পাটা বাড়ি লেগেছে। তুই খাবার খাওয়ার সময় পা এদিকে ওদিক না চালে তো পায়ে লাগবে। এরপর থেকে আর হবে না। তুই যেটা বলিস আর হবে না, সেটাই আরো বেশি করে করিস। এদিকে নীল আর নীলের আব্বু ওদের মা ছেলের কাণ্ড দেখে মুখে মুখে আসছে। তারপর খাওয়া দাওয়া শেষে নীল আর ওর আব্বু যার যার রুমে চলে গেল। আর এইদিকে মিম আর নীলের আম্মু মিলে সবকিছু গুছিয়ে চলে আসলো। মিম রুমে ঢুকতে গেলে দেখে নীল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে নীল বলল, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? তখন আমার পায়ের উপর পাড়া মারলে কেন? তুমি আমার পায়ে তোমার পা দিয়ে বারবার খোঁচা দিচ্ছিলে কেন? পাড়া দিয়েছি, বেশ করেছি। এখন দরজার সামনে থেকে সরো তো। তোমাকে তো আজ আমি। বলে মিমের হাত ধরে টান দিয়ে মিমকে রুমের ভিতরে এনে দরজা আর লাইট অফ করে মিমকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে লাগলো। আর মিম নীলের বুকের উপর বারবার কিরিঘুষি দিয়ে বলছে, নীল, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। নীল মিমের কোনো কথা কানে না নিয়ে ওকে নিয়ে যে বিছানায় শুয়ে দিল। আর এদিকে নীল নীলের বুকের উপর কিরিঘুষি দিচ্ছে আর বকে যাচ্ছে। তাই নীল নিজের ঠোঁট দিয়ে মিমের ঠোঁটটা আঁকড়ে ধরল। বাকিটাই বিহাস। সকালে মিম ঘুম থেকে উঠে গোসল করে এসে নিজের ভেজা চুল দিয়ে নীলের মুখের উপর পানির ছিটা দিয়ে নীলকে ঘুম থেকে তুলল। সারা রাত ঘুমাতে দিলে না, আবার এখনো দিচ্ছ না। কি? আমি তোমাকে ঘুমাতে দেইনি না তুমি আমাকে ঘুমাতে দাওনি? ওই একই তো হলো, তোমার জন্যই তো ঘুমাতে পারেনি। বলে মুখে জড়িয়ে ধরল। এখন আবার দুষ্টুমি শুরু করেছো? আমি আমার বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাতে তোমার কি? তোমাকে তো আমি। বলেই ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল। নীল নিচে করে গড়াগড়ি করতেছে আর বলছে, আমাকে তো ঠাস করে ফেলে দিলে, এবার বালিশটাও ঠুস করে ফেলে দাও নিচেই, একটা ঘুম দিয়ে দেই। তোমাকে তো আমি। বলেই বালিশ নীলের মুখের উপর ছুঁড়ে মারল। আর নীল বালিশ দিয়ে নীলকে ধন্যবাদ দিয়ে মাথার নিচে বালিশটা দিয়ে শুয়ে পড়ল। আর নীল যে নামাজ পড়ে এসে দেখলো নীল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তা দেখে রাগে ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে সবটাই নীলের উপর ঢেলে দিল। মনে হয় বৃষ্টি হচ্ছে, ছাতাটা দাও তো। লাফ দিয়ে উঠে ঘুম ঘুম চেপে ধরল। এখন তো শুধু বৃষ্টি হচ্ছে, এরপর তো ঝাঁটার বাড়ি পড়বে। দুহাত মাথায় দিয়ে বলল, ও তার মানে আবারও তুমি আমার মাথায় পায়ে ঢালছো? এখন যান, গোসল করে এসে নামাজ পড়ে নিন। যাচ্ছি যাচ্ছি। বলেই ওয়াশরুমে চলে গেল। আর মিম ঘরটা গুছিয়ে নিচে চলে গেল।
নীলের গোসল শেষে নামাজ পড়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর মিম রান্নাঘরে গিয়ে আম্মুকে বললো, আমি তোমাকে হেল্প করি। তুই আবার রান্নাঘরে আসছিস? তো কি আমি শুধু ঘরে বসে খেয়ে খেয়ে মোটা হব? থাক, আর মুখ ফুলাতে হবে না। এখন থেকে আসবি রান্নাঘরে, কিন্তু আগুনের থেকে দূরে থাকবি। আচ্ছা। খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে বললো, হয়েছে, ছাড়, এখন আমাকে রান্না করতে দে। আর তোমার কি কি লাগবে বলো, আমি এগিয়ে দিচ্ছি। ওনাকে ছেড়ে দিয়ে বললো, হুম। রান্না শেষে মিম, তুই গিয়ে নীলকে আর ওর আব্বুকে ডেকে নিয়ে আয় তো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে প্রথমে আব্বু রুমে গেল। আব্বু আসবো? ওনার রুমের সামনে গিয়ে বলল, আয়, তুই আসবি আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আব্বু তুমি নাস্তা করতে আসো, আমার টেবিলে খাবার দিচ্ছে, আর আমি গিয়ে নীলকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা, আমি আসছি। হ্যাঁ। বলেই চলে আসলো নীলের রুমে। মিম রুমে এসে দেখে নীল আবারও ঘুমিয়ে গিয়েছে। দেখো এমন ভাবে শুয়ে আছে যেন উনি নবাব সিরাজউদ্দৌলা। দাঁড়া, তোর ঘুম আজ আমি ছোটাচ্ছি। বলে নীলকে ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। ওরে বাবারে, আমার মাজাটা গেল রে। কে রে, সকাল সকাল আমাকে বিছানা থেকে ফেলে দিলি? ধরো আজ তোর একদিন কি আমার একদিন। বলি উল্টো করে মিমকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। কি যেন বলছিলে, চুপ হয়ে গেলে কেন? আমি আবার কি বলবো, আমি তো কিছুই বলিনি। তোর নামে তো পুরুষ নির্যাতনের মামলা করা দরকার। উঠতে বসতে শুধু আমার উপর নির্যাতন করিস। একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোকে দেখে নেব। এখন উঠো, সব সময় খালি ঘুম। আমার ঘুমের উপর তোমার এত রাগ কেন? তোমার এত ঘুম কই থেকে আসে? হ্যাঁ, আজ অফিস বন্ধ, তাও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও তোমার সমস্যা? সমস্যা। এখন যাও, ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। যাও, আসছি। বলেই ওয়াশরুমে চলে গেল। আর মিম নিচে এসে আম্মুর পাশের চেয়ারটায় বসলো। কিরে নীল, কোথায়? মিমকে উদ্দেশ্য করে বলল, ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আসলাম, এখনই চলে আসবে। ও আচ্ছা। নীল ফ্রেশ হয়ে নিচে এসে মিমের পাশের চেয়ারটায় গিয়ে বসলো। কিরে নীল, এত ঘুম কই থেকে পাস? আমার ঘুমের উপরেই কেন তোমার সবার এত নজর? হ্যাঁ, থাক, এখন আর তোর সাথে আজাইরা পেঁচাল পেরে কোনো লাভ হবে না। আমি আজাইরা পেঁচাল পারি? আব্বু, আমি আজাইরা পেঁচাল পারি? তুমি বলো তো। হ্যাঁ পারিস তুই। বলেই মুখে হাত দিয়ে মুখে চেপে ধরলো। যা, এটা কি বলে ফেললাম? আব্বু তুমিও যাও, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই। বলে নাকি রাগে নিজের রুমে চলে গেল। দিলে তো ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে। তুমি তো শুরু করলে। আমি শুরু করেছি বলে তোমাকেও করতে হবে নাকি বলো তো? তুমি করলেই কিছু না, আর আমি করলেই দোষ। আরে তোমরা আবার ঝগড়া শুরু করেছো কেন? আমি ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি, দেখি না খেয়ে কোথায় যায়। আর তুই? তোমরা যতক্ষণ দুজনে ঝগড়া করতেছিলে ততক্ষণে আমার খাওয়া শেষ। তোমরা খেয়ে নাও, আমি ওর খাবারটা উপরে নিয়ে গেলাম। আচ্ছা যা। নীল, খেয়ে নাও। না, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। কি বললে আবার বলো তো? আমি খাবো না, তুমি যাও এখান থেকে। তুমি সত্যিই খাবে না তো? না, খাবো না, কিছুতেই খাবো না। তোমরা সবাই কি আমাকে খেলার পুতুল পেয়েছো নাকি, যে যখন যা ইচ্ছে তাই করবে? আমি কিচ্ছু শুনতে চাই না, খেতে তো তোমাকে হবেই। আর তোমাকে কিভাবে খাওয়াতে হবে সেটাও আমার ভালোভাবে জানা আছে। বলে নীলের সামনে গিয়ে ওর মুখটা চেপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিল। সব সময় শুধু আমাকে ডেভিলগিরি দেখানো। নাও, এবার খেয়ে নাও। বলেই নীলের হাতে পেটটা ধরিয়ে দিল। তুমি খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। কেন, তোমার হাত নেই? নিজে খেতে পারো না? বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। যত সব আজে বাজে কথা। দাও প্লেটটা আমার কাছে। বলে নীলের হাত থেকে প্লেটটা নিয়ে ওকে খাওয়ানো লাগলো। দেখেছো, বলেছিলাম না বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। কি ভালো লাগছে। কথা বন্ধ করে চুপচাপ খাও। খাওয়া দাওয়া শেষে মিম নীলকে বলল, আজ তো ছুটি, তাই আজ বিকেলে চলো আমরা সবাই ঘুরতে যাই। আজ আমার পকেটটা ফাঁকা হবে, শিওর।
কি হলো, চুপ করে আছো কেন? যাবো, আর না গেলেও তো টেনে এসে নিয়ে যাবে। হুম, এখন যাও, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি নিচে গেলাম। এটা নিশ্চয়ই কোনো ঝড়ের লক্ষণ, নাহলে যার আমার ঘুমের উপর এত রাগ সে আমাকে নিজেই ঘুমাতে বললো। আজ আমার কি হবে কি জানি, যখন যা হবার তা হবে, এখন তো একটু শান্তিতে ঘুমিয়ে নেই। বলে বিছানায় গায়ে এলিয়ে দিল বিকালে। মিম, তোমার হয়েছে? দাঁড়াও আর 5 মিনিট। সেই 30 মিনিট ধরে বলতেছো আর 5 মিনিট, আয়নার সামনে বসে আর তো কি করছো? হ্যাঁ, হয়ে গিয়েছে, আমি আসছি, তুমি নিচে গিয়ে গাড়ি বের করো। আব্বু আম্মু যাবে না? না, ওনাদের অনেক বলেছি, কিন্তু কেউ যেতে রাজি হলো না। ও, আমি নিচে যেয়ে গাড়ি বের করছি, তুমি তাড়াতাড়ি আসো। বলেই নিচে চলে গেল। আর এদিকে মিম রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নীলের কাছে চলে আসলো। গাড়িতে না উঠে কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে? উঠছি। তা এখন কোথায় যাব? শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। আচ্ছা। বলেই গাড়ি চালাতে শুরু করলো। নামও, এসে গিয়েছি। আহ, জায়গাটা কি সুন্দর। শহরের চারিদিকে মানুষের ভিড়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা আসলেই মন ভালো করার মতো একটা জায়গা। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এখানে। এখানে না আছে কোনো শব্দ, আর না আছে মানুষের ভিড়। আসলে জায়গাটা এমনই, এখানে যে একবার আসবে তারই মন ভালো হয়ে যাবে। বলেই দৌড়ে মাঠের মাঝে গিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে খুঁজতে লাগলো। পাগলি একটা। বলেই মিমের দিকে এগিয়ে গেল। নীল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। এখন তুমি ঘোরা বন্ধ করো, নাহলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। না, পারবো না। বলে চারিদিকে দৌড়াচ্ছে আর লাফাতে লাগলো। মিম থামো, না হলে পড়ে যাবে কিন্তু। কে শুনে কার কথা? মিম নীলের কোনো কথাই কানে না দিয়ে আরো বেশি জোরে দৌড়াচ্ছে আর লাফাতে লাগলো। পাগলিটার আবার বাচ্চামো ভাবটা শুরু হয়েছে। বলেই ঘাসের উপর বসে পড়ল। আর মিম দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে নীলের পাশে গিয়ে ধপাস করে বসে পড়ল। দৌড়াতে দৌড়াতে ঘামে একেবারে ভিজে গিয়েছো দেখছি। বলেই পকেট থেকে রুমালটা বের করে নীলের মুখটা মুছে দিল। তারপর ওখানে বসে কিছুক্ষণ গল্প করার পর নীল বলল, চলো উঠি, আমার কিছু শপিং করা আছে। এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার শপিং কেন? কি হলো, কি ভাবছো? না কিছু না, চলো এখন। আচ্ছা, শপিং করার কি দরকার, চলো আমরা অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। 1 সপ্তাহ পর আমার এক ফ্রেন্ডের বিয়ে, সবাইকে যেতে বলছে। আজ যতক্ষণ বাহিরে বেরিয়েছি, তাই ভাবলাম আজই সবার জন্য শপিং করে ফেলি। আমাকেও যেতে হবে বিয়ে বাড়িতে? সবাইকেই যেতে বলছে, আর কার্ডও পাঠিয়ে দিয়েছে। পসিবল, আমার দ্বারা কোনো বিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তাছাড়া ওখানে অনেকগুলো মানুষের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার সাথে আমি যাবো বিয়ে বাড়িতে? তুমি কি পাগল নাকি? আগেরবার কি হয়েছিল সবটাই আমার মনে আছে। দম বন্ধ হয়ে আসে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ এবার আমাকে রক্ষা করো এই ডেভিলটার হাত থেকে। গুড বয়। তারপর শপিং মলে পৌঁছে গাড়িটা পার্ক করে দুজনে ভিতরে চলে গেল। মিম শপিং পৌঁছে আর সব ব্যাগগুলো নীলের হাতে ধরিয়ে দিচ্ছে। আরে আর কত কিছু কিনবে, দেখো আমার 2 হাতে আর কোনো জায়গা নেই, এখন কি ব্যাগগুলো আমার মাথায় নিতে হবে নাকি? আইডিয়াটা খারাপ না। কি না, আমি পারবো না, শেষমেশ তুমি আমার মান সম্মান ডোবাবে। চলো, আজকের মতো এটুকুই। আজকের মতো এতটুকুই মানে? পরে আবার করবে নাকি? করতেও তো পারি। আর না, তুমি আর যা কিনছো সেগুলো দিয়ে 1 বছর আরামসে চলে যাবে। না বলে এখন চলো। বলে নীল সামনে থেকে আগাতে লাগলো। আরে তুমি আগেই চলে যাচ্ছ কেন? কেন, আবার কি হয়েছে? বিল পেমেন্ট কে করবে শুনি? কেন তুমি? সামনে জ্যান্ত একটা হাজবেন্ড থাকতে আমি কেন বিল দিতে যাব? দেখছো না আমার 2 হাত ভর্তি ব্যাগ, আমি বিল দেবো কেমন করে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করছি। বলে নীলের পকেট থেকে মানিব্যাগটা বের করে বিল পেমেন্ট করলো। গেল আমার টাকাগুলো। এখন দাঁড়িয়ে না থেকে চলো। চলো।
তা এখন কোথায় যাব? ভালো কোনো একটা রেস্টুরেন্টে চলো। আচ্ছা। বলে গাড়ি চালাতে লাগলো। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো। নীল, গাড়ি থামাও। কি হয়েছে? আইসক্রিম খাবো। এখন আইসক্রিম পাবো কোথায়? ওই যে দেখো সামনে। আইসক্রিমওয়ালাকে দেখিয়ে বললো। তুমি না একটু আগে খেয়ে আসলে, এখন আবার আইসক্রিম খাওয়া লাগে তোমার? দাও না এনে। যাচ্ছি। বলে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে আগাতে হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। এদিকে মিম কিছু একটা আওয়াজ শুনে ভয় চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠলো। কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলে কেন? মিমের চিৎকার শুনে দৌড়ে গাড়িতে উঠে বসলো। তোমার কিছু হয়নি তো? নীলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আমার আবার কি হবে? তুমি কান্না থামাও। তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিসের? একটা ট্রাক এসে আমার সামনের একটা খাম্বায় বাড়ি মারছে। আল্লাহর কাছে শত শত শুকরিয়া যে তোমার কিচ্ছু হয়নি। এখন তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। না, এখন কোথাও যাওয়া লাগবে না, চলো বাসায় যাই। আরে পাগলে, ভয় পাচ্ছ কেন? আর কিছুই হবে না, আমি যাবো আর আসবো। না থাক, যাওয়া লাগবে না, আমার অনেক টায়ার্ড লাগছে, তুমি বাসায় চলো তো। আচ্ছা। বলে গাড়ি স্টার্ট দিল। বাসায় এসে নীল আর মিম ওর আব্বু আম্মুর সাথে কথা বলে উপরে চলে গেল। নীল তো উপরে যে ফ্রেশ হয়েই বিছানায় গায়ে এলিয়ে দিল, আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় কাছে গিয়ে নীলের কান ধরে উঠে পড়ল। আরে কি হয়েছে? এভাবে কান ধরে টানছো কেন? যাও, উঠে সোজা গিয়ে অজু করে এসো, নামাজ পড়ে নাও। যাচ্ছি। বলেই উঠে উজু করে এসে নামাজ পড়ে নিল। একটা হবে নাকি? কি? মিষ্টি? আমি এখন মিষ্টি কোথায় পাবো? তোমাকে দিতে হবে না, আমার লাগবে, আমি নিজেই নিয়ে নিচ্ছি। বলেই মিমের সামনে এগিয়ে গিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে নীল আর মিম রেডি হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে মিম লিখে বলল। আজ 11টায় মিস জাফর সাহেবের মেয়ে মারিয়ার সাথে মিটিং আছে, তুমি সবকিছু রেডি করে রেখো, কেমন? আচ্ছা। এই ডিলটা হলে আমাদের কোম্পানি অনেক লাভ হবে। আচ্ছা, তুমি নিজের কেবিনে যাও, আমি সবকিছু রেডি করছি। বলেই নিজের কেবিনে চলে আসলো। আর নীল নিজের কেবিনে এসে কাজের সব ফাইলগুলো একবার চেক করে গুছিয়ে নিল। 11টার দিকে মিস মারিয়া আর ওনার পিএ তিশা আসেন মিমদের অফিসে। ম্যাম, মিস মারিয়া আসছে। ওনাকে মিটিং রুমে নিয়ে যান, আমি আসছি। নীল সব কিছু কি রেডি? মিস মারিয়া চলে আসছে। মিম নীলের কেবিনে থেকে বলল। রেডি, চলো। টেবিলের উপর থেকে ফাইলগুলো নিয়ে চলে গেল মিমের সাথে। মিম আগে যাচ্ছে আর নীল ওর পেছন পেছন যাচ্ছে। মিম মিটিং রুমে ঢুকে মিস মারিয়া আর ওনার পিএ তিশাকে সালাম দিল, আর মিস মারিয়ার সাথে হাত মিলিয়ে ওনাকে বসতে বলল। আর নীল ফাইলগুলো নিয়ে ভেতরে গিয়ে টেবিলের উপর রেখে মিমের পাশে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছো কেন? বসো। নীলকে পাশে দাঁড়িয়ে থাকতে রেখে বলল। হুম। বলেই মিমের পাশে চেয়ারে বসে পড়ল। আর এদিকে মারিয়া নীলকে দেখার পর থেকে হাঁ করে ওদিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, I am cast for this person. ম্যাম, আমরা মিটিং এ আছি কিন্তু। মারিয়া নীলের দিকে একভাবে তাকিয়ে আছে দেখে তিশা মারিয়ার কানে কানে বলল। তাহলে এখন মিটিং শুরু করা যাক। নীলের দিক থেকে চোখ সরিয়ে বলল। তার আগে ওর সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড নীল চৌধুরী। নীল বিবাহিত শুনে মারিয়ার মুখটা মলিন হয়ে গেল। কি হলো, কোনো সমস্যা? আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন যে? না, কিছু না। হাই মিস্টার চৌধুরী। মুখে হাসি নিয়ে নীলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। হ্যালো। বলেই মারিয়ার হাতের সাথে হাত মেলালো। এবার মিটিং শুরু করা যাক তাহলে। সবাই হুম বলে সম্মতি জানালো। তারপর মিটিংটা শেষ করে ডিলটার পেপারে সাইন করে মারিয়া আর ওর পিএ নীল আর মিমের সাথে হাত মিলিয়ে চলে গেল। ম্যাম, এখন কোথায় যাবেন?
বাসায় যাব, খুব টায়ার্ড লাগছে। আর তুমি যাওয়ার পথে অফিসে নিয়ে যেও। আচ্ছা। তারপর মারিয়া অফিসের সামনে টিশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। আর এদিকে মিমজি নিজের কেবিনে বসে কাজ করছে, আর নিজে মিমের কানের কাছে ফ্যান করছে। কি সমস্যা কি তোমার? কিছু ভালো লাগছে না, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। না, আমার হাতে এখন একটুও টাইম নেই। তোমার হাতে টাইম থাকলোই বা কবে? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে। থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি গেলাম। বলেই নিজে কেবিনে চলে গেল। বিকালে নীল আর মিম অফিস থেকে বাসায় ফিরে আসলো। নীল এসেই বিছানায় গায়ে এলিয়ে দিল, আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নীলকে রাখতে লাগলো। ওই নীলকা বাচ্চা, ওঠ বলছি। আরে কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তো কি করব, তুমি এসে শুয়ে পড়লে কেন? যাও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসো, নামাজ পড়ে নাও। একটু পরে উঠছি, আমি অনেক টায়ার্ড। তোর টায়াটে কুষ্টির তুষ্টি, তুই উঠবি কিনা বল। উঠছি। বলেই উঠে ওয়াশরুমে চলে গেল। সবসময় শুধু গুন্ডিগিরি দেখানো আমাকে। তারপর মিম নিচে এসে দেখে নীলের আম্মু রান্নাঘরে রান্না করছে। তা দেখে মিম ওনার কাছে গিয়ে রান্নার কাজে ওনাকে সাহায্য করতে লাগলো। আর এদিকে নীল ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে মোবাইলে গেম খেলতে লাগলো। রাতে সবাই মিলে একসঙ্গে ডিনারে বসেছে। কি রে, বিজনেস কেমন চলছে? তোমার ছেলের জ্বালায় কি আর কিছু হয়? আমি আবার কি করলাম? হ্যাঁ, কি করছে রে ও? তোমার ছেলে একটা ফাইলও ঠিক মতো কমপ্লিট করতে পারে না, সারাদিন অফিসে বসে শুধু গেম খেলে। কত বড় মিথ্যা কথা! আমি নাকি একটা ফাইলও ঠিক মতো কমপ্লিট করতে পারি না, আর সারাদিন বসে নাকি গেম খেলি। নীল, এটা কি সত্যি? আমি যদি এখন বলি এটা মিথ্যা, তাহলেও তো তুমি বিশ্বাস করবে না। তো শুধু শুধু জিজ্ঞেস করার কি দরকার? তোকে কি আমি এত কিছু বলতে বলেছি? হ্যাঁ। তারপর আর কি, আবারও নীল ওর আব্বুর কাছ থেকে এতগুলো বকা খেল। নীলের আব্বু নীলকে বকছিল, আর নীল রাগে চোখে মিমির দিকে একবার তাকাচ্ছিল, আর মিম মুখ চেপে ধরে আসছিল। তোমাকে আমি পরে দেখে নেব। দেখে নিও, আমিও দেখি তুমি আমার সাথে কেমনে পারো। ফুস। খাওয়া দাওয়া শেষে নীল আর মিম নিজেদের রুমে চলে গেল। তুমি সবসময় আব্বুর কাছ থেকে আমাকে বকা খাও কেন? এত বকা খাও, তারপরও ভালো হও না কেন? আমি এমনই। আমি এমনি। যাও, তোমার সাথে কোনো কথা নেই। বলে মিমের অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। আমি মনে হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য এখানে বসে আছি। বলেই দরজা বন্ধ করে আর লাইট অফ করে নীলের অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। 7 দিন পর। মিম, তোমার হলো? হ্যাঁ, আসছি। আর কত দেরি? এই তো চলে আসছি, এখন চলো। নীল মিমের দিকে তাকাতেই হাঁ হয়ে গেল। মিমকে পুরো পরের মতো লাগছে। নীল ওর দিক থেকে তো চোখ সরাতেই পারছে না। হলুদ শাড়ি, সোজা চুলগুলো কোমর পর্যন্ত, হাতে হলুদ চুড়ি ভর্তি, চোখে গাঢ় কাজল, ছোটি গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে দারুণ। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? নীলকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, তোমাকে যা কিউট লাগছে না, ইচ্ছে করছে খেয়ে ফেলে। যা দুষ্টু, সব সময় শুধু আজে বাজে কথা। লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, তোমাকেও তো কত কিউট লাগছে। কালো শার্ট, কালো প্যান্ট, সাদা ব্লেজার, চোখে সানগ্লাসে তোমাকেও অনেক কিউট লাগছে। আমারও ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলতে। হ্যাঁ, ওকে মানা করছে। সব সময় দুষ্টুমি না? তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো? এখন অনেক হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বলো। দুজনে নিচে চলে আসলাম। কিরে, এত দেরি হলো কেন তোদের? আমরা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। মিমের জন্য দেরি হলো। ও রেডি হতে কত টাইম লাগে তুমি তো আর তা জানো না। কি, আমার রেডি হতে দেরি লাগছে? কত বড় মিথ্যে কথা। তুমি রেডি হওয়ার 1 মিনিট পরেই আমি রেডি হয়ে আসছি। হুশ। ছু। তুই যা দিলে তো শার্ট নষ্ট করে। মোটেও না, তোমার শার্টে কিছুই লাগেনি।
তোরা আবার ঝগড়া শুরু করেছিস? ওই তো প্রথমে শুরু করছে। কি? আমি না, তুমি প্রথমে শুরু করলে। এই দুইটা একই রকম, কেউ কম যায় না, সব সময় খালি ঝগড়া করতে থাকে। আরে তোরা থামবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ওইদিকে মনে হয় তোর ফ্রেন্ডের গায়ে হলুদ শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, চলো সবাই জলদি। তারপর সবাই গিয়ে গাড়িতে বসলো। 30 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল বিয়ে বাড়িতে। সবাই আমার সাথে এসো। সবাই মিমের পিছু পিছু বাসার ভিতরে চলে গেল। মিমের বান্ধবীরা রিয়া মিমকে দেখে ওর সামনে এসে জড়িয়ে ধরলো। তোর উপর আমি কিন্তু অনেক রেগে আছি। কেন, আমি আবার কি করলাম? তোর না আরো 2 দিন আগে আসার কথা? কাজে চাপের জন্য আসতে পারিনি, সরি। আরে বাদ দে। তা পেতনি, কেমন আছিস? হ্যাঁ শাকচুন্নি, ভালো। তুই? আমিও ভালো। তা শেষমেশ তুই বিয়েটা করেই ফেললি? আপনারা সবাই বিয়ে করে বসে আছেন, আর আমি কি সিঙ্গেল থাকবো নাকি? তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আর তোকেও অনেক কিউট লাগছে। খেয়ে ফেলতে ইচ্ছে করছে। যা ফাজিল। কি রে, আর বাকি শয়তানগুলো কোথায়? কাউকে তো দেখছি না। আমরা এখানে। সবাই মিমের পেছন থেকে চিল্লে উঠে ওকে জড়িয়ে ধরে বলল। শয়তানদের নাম না নিতেই শয়তানগুলো হাজির। কতদিন পর আবার আমরা সবাই একসঙ্গে হলাম, তাই না রে? আজ অনেক আড্ডার মজা হবে। মিম, জিজু কোথায় রে? ওর কথা বাদ দে, আজ সব কিছু ভুলে গিয়ে শুধু আড্ডা আর মজা মস্তি হবে। ওকে চল, এখন আমরা রুমে যেয়ে বসি। সবাই হুম বলে রিয়ার পিছু পিছু চলে গেল। আর এদিকে নীলা একা একা হাবার মতো দাঁড়িয়ে আছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? নীল আর মিমের বিয়েতে রিয়াদের সাথে রাহুলও গিয়েছিল। সেদিন থেকেই রাহুলের সাথে ওর পরিচয়। আমিও ভালো। তা আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? চলুন আমার সাথে ওদিকটায়। চলো বলেই রাহুলের সাথে চলে গেল। আর এদিকে নীলের আম্মু রিয়ার আম্মুর সাথে সবাইকে রান্নার কাজে সাহায্য করছে। রিয়ার আম্মু নীলের আম্মুকে বারবার নিষেধ করছে কাজ না করার জন্য, কিন্তু কে শুনে কার কথা? উনি রিয়ার আম্মুর কোনো কথা কানে না নিয়ে রান্নার কাজে সবাইকে সাহায্য করছে। এদিকে নীলের আব্বু একা একা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখে রিয়ার আব্বু গিয়ে ওনার সাথে যোগ দিল। আর এদিকে মিম আর ওর বান্ধবীরা সবাই রিয়ার রুমে এসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। তখনই নীল রাহুলের কিছু ফ্রেন্ড রিয়ার রুমের দরজার সামনে দিয়ে যাচ্ছিল। এই রুমের ভেতর থেকে হাসাহাসির আওয়াজ শুনে নীল দাঁড়িয়ে গিয়ে সবাইকে বলল, ভেতরে সবাই আড্ডা দিচ্ছে আর আমরা এদিকে ওদিক ঘুরঘুর করছি, চলো সবাই ওদের সাথে আড্ডায় জয়েন দেই। সবাই হ্যাঁ সম্মতি জানালো। তারপর সবাই নীলের পিছু পিছু রুমের ভিতরে চলে গেল। এখানে কি? বউকে মিস করেছে, সেই জন্য আসছে মনে হয়। বউকে না, শালিগুলাকে মিস করছি বলে আসছি। শালিগুলোকে মিস করার জন্য আসছে। শালিগুলোর সামনে বউকে মিস করার কথা বলতে পারবে না বলে এখন শালিগুলোকে মিস করছি বলছেন। বুঝি আমরা সবই বুঝি। তোমরা তো সবই বুঝো। আমরা আসছি তোমাদের সাথে আড্ডায় জয়েন হতে। না, আমাদের আড্ডার মাঝে আমরা কোনো ছেলেকে ঢুকতে দিব না। কেন? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? যত সব। যাও, এখন বের হও এখান থেকে। যাচ্ছি। বলে নীল সবাইকে নিয়ে চলে গেল। আর মিম যে ভিতর থেকে দরজা আটকিয়ে দিল। ভাইয়া তুমি এত সহজে হার মেনে গেলে? আমি এত সহজে হার মানার পাত্র নই। মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। কি প্ল্যান? আরে আস্তে আস্তে ওরা শুনে ফেলবে তো। তারপর সবাই নীলকে চারিদিকে ঘিরে ফেললো আর নীল প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিল। কি করতে হবে বুঝছো সবাই? তাহলে এখন সবাই কাজে লেগে পড়ো। আমি আর রাহুলের বন্ধু এদিকটা নজর রাখছি। তারপর সবাই ওইখান থেকে চলে গেল। শুধু নীল আর রাহুলের একটা ফ্রেন্ড নিয়ে
এদিকটা নজর রাখছিল। কিছুক্ষণ পর কাজ শেষ, এই যে প্যাকেট। নীলের হাতে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখন এগুলোকে ভেতরে দেবো কেমন করে? দরজার নিচে দিয়ে দেই। না, তাহলে সবগুলোই বেরিয়ে আসবে। তাহলে জানালাটা হালকা একটু খুলে প্যাকেটের মুখটা খুলে এগুলো নিচে ফেলে দিলেই কাজ হয়ে যাবে। কি বলো তোমরা? আইডিয়াটা ভালো। তারপর নিজে জানালাটা হালকা খুলে আরশোলাগুলো রুমের মধ্যে ফেলে দিল। আর এদিকে সবাই আড্ডা দিতে দিতে হঠাৎ মিমের চোখ গেল আরশোলার দিকে। মিম আরশোলাগুলোকে দেখার সাথে সাথে এক লাফ দিয়ে বিছানায় উঠে জোরে জোরে আরশোলা বলে চিৎকার করতে লাগলো। সবাই নীলার চিৎকার শুনে আশেপাশে তাকাতেই একসঙ্গে এতগুলো আরশোলাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে ওরাও সবাই চিল্লে ওঠে। কেউ লাফ দিয়ে বিছানায় উঠলো, আবার কেউ সোফায় উঠে লাফাতে লাগলো। আর এদিকে নীলরা সবাই জানালা হালকা করে ওদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। ভাইয়া তুমি যে দিলে না। দেখছো নীলের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি? ভাইয়া সত্যি, ইউ আর গ্রেট। এদিকে নীলরা সবাই লাফালাফি করতে করতেই হঠাৎ মিম জানালার দিক থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পেয়ে ওই দিকটা তাকাতেই দেখলো সবাই পেট চেপে ধরে হাসছে। মিমের আর বসতে বাকি রইল না যে এই কাজটা কার। সবাই এখানে না লাফালাফি করে বাহিরে চলো বলে নিজে এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। মিমকে দৌড় দিতে দেখে সবাই মিমের পেছনে দৌড় দিয়ে রুমের বাইরে চলে গেল। আরে দরজাটা কেউ আটকে রাখো না কেন? খেয়াল ছিল না। এখন আমাদের কি হবে? আরে আমি আসি না, ভয় পাচ্ছ কেন তোমরা? তাহলে এটা তোমাদের কাজ। আমরা কিছু করিনি, আমরা সবাই এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের চিৎকার শুনে এখানে এসে দাঁড়ালাম। তোমাকে আমার খুব ভালোভাবেই চেনা আছে। তোমাকে আমার খুব ভালোভাবেই চেনা আছে যত সব। চলো সবাই। বলে নীল সবাইকে ডেকে নিয়ে চলে গেল। যাও যাও, তোমাকে আমি পরে দেখে নিব। কি রে, এভাবে ছেড়ে দিলি ওদেরকে? মিমের সাথে পাঙ্গা নিয়েছে না, আমি কি এত সহজে ওদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে কি করবি এখন? একটা আইডিয়া বের করতে হবে। সবাই ভাবো কিভাবে ওদের সহায়তা করা যায়। সবাই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে ভাবতে লাগলো। পাইছি একটা আইডিয়া। কি? ওদের সবার মাথায় চুইনগাম লাগিয়ে দিলে কেমন হয়? না থাক, পরে আবার আমারটার মাথা থেকে চুইনগাম না উঠলে চুলগুলো কেটে ফেলতে লাগবে। পরে তখন সবাই আমাকে টাকলুর বউ বলবে। মিমের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। কিছুক্ষণ পর পাইছি একটা আইডিয়া। বল শুনি। সবার চুলে রং লাগিয়ে দিলে কেমন হয়? রিয়া, তুই কি চুল ছাড়া আর কিছু নিয়ে আইডিয়া পাস না? এত সুন্দর আইডিয়া দিলাম, তাও তোর পছন্দ হলো না? তোর আইডিয়া তোর কাছে রাখ। আর তোর না আজকে বাদে কাল বিয়ে, তা তোর আমাদের সাথে কি? যা নিচে যা। মিম, তুই আমাকে এভাবে বলতে পারলি? কালকে তো পরের বাড়ি চলেই যাব, ওখানে গিয়ে কি আর এসব করতে পারবো? তাই তোদের সাথে একটু মজা মস্তি করছিলাম। আর তুই? ওলে বাবালে, রাগ করে না, থাক তুই আমাদের সাথে। সত্যি? হয়েছে, এখন ছাড় আর আমাকে ভাবতে দে। ভাব। কিছুক্ষণ পর ইয়াহু, পেয়েছি। কি? তাহলে শোন সবাই। সবাই মিমকে চারদিক থেকে ঘিরে ধরলো আর মিম সবাইকে সবটা বুঝিয়ে দিল। ওকে, ডান। সবাই একসাথে হাত মিলিয়ে বলল, রাতে খেলা হবে। ওরা এবার বুঝবে আমরা কি চিজ। তোমরা সবাই এখানে আর আমি তোমাদের সব জায়গায় খুঁজে খুঁজে মরছি। কেন মামি, কি হয়েছে? হলুদ অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি, চলো সবাই। চলো চলো, আজ আবার অনেক কাজ আছে। তোমাদের আবার কিসের কাজ? ও তুমি বুঝবে না। থাক, এখন আর আমরা আর বোঝাতে হবে না, তোমরা সবাই চলো আমার সাথে। তারপর সবাই বলে ওনার পিছু পিছু চলে গেল। ওরা যাওয়ার একটু পরেই হলুদ অনুষ্ঠান শুরু হলো।
কিন্তু দুঃখের বিষয় হলো অনুষ্ঠানে ছেলেদের আসার কোনো পারমিশন নেই, তাই সব ছেলেরা ছাদে একসাথে আড্ডা দিচ্ছে, আর নীল হয়েছে তাদের লিডার। এদিকে রিয়াকে হলুদ দেওয়ার পর সবাই সবাইকে হলুদ মাখাতে লাগলো, আর বেচারা মিমের তো অবস্থাই খারাপ। সব কয়টা মিলে মিমকে এত হলুদ দিয়েছে যে মিমকে চেনাই যাচ্ছে না। আরে আরে আর না, অনেক হয়েছে। তোমরা সবাই মিলে তো আমাকে ভূত বানিয়ে দিলে। আসলে ভূত বানাবো তো রাতে। রিয়া মিমের কানে কানে বলল। রাতে কি হবে এটা ভেবে মিম আর হাসি আটকে রাখতে পারলো না। তারপর সবাই হাসি ঠাট্টার মাঝে হলুদ অনুষ্ঠান শেষ করলো। বিকেলে মেয়েদের গ্রুপ আর ছেলেদের গ্রুপ নিয়ে নাচের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, আর যার ড্রেস হয়েছে বড়রা। মেয়েদের গ্রুপের লিডার মিম হলো, আর ছেলেদের গ্রুপের লিডার নীল হলো। তোমরা সবাই প্রথমে রেডি হয়ে আসো। ছেলেদের গ্রুপ আর মেয়েদের গ্রুপের সবাই একসাথে বললো। তারপর দুই গ্রুপে রেডি হয়ে আসলো। তাহলে প্রথমে কারা পারফরমেন্স করবে? প্রথমে আমরা। আচ্ছা, তাহলে এখন কম্পিটিশন শুরু করা যাক। সবাই হ্যাঁ সম্মতি জানালো। তারপর মিম ও টিম নিয়ে স্টেজের দিকে যেতে লাগলো। তখন নীল লাভ দিয়ে মিমের সামনে এসে বলল, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে যে তোমরা আমাদের কাছে হেরে যাবে। আগে পারফরমেন্সটা তো হতে দাও, তারপর না হয় দেখা যাবে কারা হারে। বলে সবাইকে নিয়ে স্টেজে উঠে পড়লো। তারপর শুরু হলো ওদের পারফরমেন্স। ওদের নাচ দেখে সবাই হাতে তালি দিচ্ছে, আর কেউ কেউ শির বাজাচ্ছে। আর ওদের পারফরমেন্স দেখে এদিকে নীল তো হাওয়ায় বেরিয়ে গেল। আজ আমরা গেছি। ভাইয়া, আপুরে দেখছো কি সুন্দর পারফরমেন্স করছে? আমার মনে হয় না আজ ওদের সাথে পারবো। এই তো দেখছি। আরে তুমি কোনো চিন্তা করো না, জিতবো তো আমরাই। তাই যেন হয়। এদিকে মিমদের পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠলো আর শির বাজাতে লাগলো। পারফরমেন্স শেষে ওরা সবাই স্টেজ থেকে নেমে আসলো। সবাই ওদের বাহবা দিচ্ছে আর অভিনন্দন জানাচ্ছে। তোরা যা দিলি না, জাস্ট অসাম। আজ রিয়া বিয়ে বলে ওকে মিল দেয়নি, পরে যদি নাচতে দিয়ে পড়ে গিয়ে মাথা ভেঙে ফেলে তাই। সবাই একসাথে রিয়াকে সরিয়ে ফেলে পড়লো। এবার বয়েজ টিমের পারফরমেন্স। নীল টিমের সবাইকে নিয়ে স্টেজে উঠে গেল। ভাই সবাই ভালো করে পারফরমেন্স করো, দেখো মেয়েদের সামনে যেন আমাদের নাক না কাটা যায়। ভাইয়া, আপনি যেরকমটা শিখেছেন আমরা ঠিক তেমনটাই করব। কি বলিস সবাই? সবাই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানানো। এরপর শুরু হলো ওদের নাচ। নাচ বলে ভুল হবে, এটা নাচ অন্য কিছু কেউ বলতেই পারবে না। এক একজনের মতো নাচ করছে। এর থেকে বানরও অনেক ভালো নাচতে পারে। ওদের আমার নাচ দেখে সবাই হাসতে হাসতে শেষ। আর এদিকে ওদের নাচ দেখে গার্লস টিমের সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। বয়েজ টিমের পারফরমেন্স শেষে ওরা সবার এমন অবস্থা দেখে একে অপরের দিকে সাহস হয়ে করতেছে। তারপর সবাই স্টেজ থেকে নিচে নেমে আসলো। কি হয়েছে, তোমরা এমন পাগলের মতো হাসাহাসি করছো কেন? নীল মিমের কাছে দিয়ে বলল, তোমরা যা পারফরমেন্স করলে না, এর থেকে বানরও অনেক ভালো নাচতে পারে। তারপর সবাই এক এক করে হাসি থামালো। এখন রেজাল্ট জানানোর টাইম। আমাদের আজকের উইনার হলো। সবাই নীরব, কেউ কোনো কথা বলছে না। সবার মনেই টেনশন ঘুরপাক খাচ্ছে, আর নীলের তো বুকের ভিতর ঠুকঠুক করছে। আর যদি মেয়েদের কাছে হেরে যায় তাহলে মান সম্মান সব যাবে। আজকের উইনার হলো গার্লস টিম। জার্জেসের মুখে গার্লস টিমের নাম শুনে নীল আর টিমের সবাই যাও বলে লাফিয়ে উঠছে, আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে। তারপর গার্লস টিমের সবাই বয়েজ টিমের সামনে এগিয়ে গিয়ে সবাই একসাথে বড় আঙ্গুল নিচু করে বয়েজ টিমকে লুজার বলছে। তা দেখে বয়েজ টিমের সবাই মাথা নিচু করে চলে গেল। আর এদিকে গার্লস টিম জার্জেসের কাছ থেকে পুরস্কার নিয়ে রুমে এসে রাতের প্ল্যান নিয়ে কথা বলছে। রাতে